থেকে আচ্ছা, তাহলে সবাই আসার আগে আমরা একটু গতকালকে ক্লাস সম্পর্কে ধারণা নিই। গতকালকে আমরা অসমতার ক্লাস করলাম। অসমতার ক্লাসের শেষে না মনে লেগেছে কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি রাস্তা? আবার সেই দিনই আমাদের কোন একটা ব্যাচে, হয় পুরাতন ব্যাচে অথবা নতুন ব্যাচে সেটের আলোচনা হয়েছে। তো আজকে আবার সেটের আলোচনা, কারণ বাকি যারা আছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সবার জন্য সেট। খুব ধীরে কথা বললে তো গলা টলা হয়ে যান। করতে গেছি আপনারা। হ্যাঁ হ্যাঁ, এই অংশটার একটা পরীক্ষা নেবে। আপনাদের পরীক্ষাগুলো পার্টটা দিয়ে আমরা ধীরে সুস্থে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? দেখেন, তো সেটে সেট মানে হচ্ছে ধরেন দুইটা সেকেন্ড ব্র্যাকেট, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝে কিছু উপাদান প্রকাশ করা হবে। এখন এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো উপাদান না থাকলে এটাকে বলা হয় ফাঁকা সেট। কোনো উপাদান না থাকলে এটাকে বলা হয় ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে এই যে ফাই বা পরিচিহ্ন সাহায্যেও প্রকাশ করা যায়। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি কোনো উপাদান থাকে, সে 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে কি উপাদান সহ সেট। উপাদানগুলো কি কি? 1 2 3 4 5। এখন এই সেটটা হচ্ছে ফাঁকা সেট, কারণ এর কোনো উপাদান নাই। আর এটা হচ্ছে সেট উপাদান সহ। উপাদানগুলো কি কি? 1 2 3 4 5। এই যে একটা সেট, এই সেটের প্রকাশ রীতি আবার দুই রকম। এই সেটের প্রকাশ রীতি আবার দুই রকম। X belongs to N, X such that no, comma X less than 6। তাহলে এই যে সেট, এই সেটের প্রকাশ রীতি দুই রকম। যখন আমরা সেটের ভিতরে উপাদানগুলো কি কি এটা একদম স্পষ্টভাবে দেখতে পাবো, তখন আমরা সেটের উপাদানগুলো কি কি স্পষ্টভাবে যখন দেখতে পাবো, বুঝতে পারবো এবং জানা থাকবে, তখন তাকে বলা হয় তালিকাবদ্ধ। মানে এরকম কিছু একটা তালিকা দেখলে যেমন আমরা বুঝি তার নামটা কি, তার দামটা কত,
বা সেটার বর্ণনা দেওয়া থাকে তালিকাতে, ঠিক সেরকম সেটের সবগুলো উপাদান কি কি এটা যদি আমাদের জানা থাকে, তখন এই পদ্ধতি, যে পদ্ধতিতে এটা প্রকাশ করা থাকে, সেই পদ্ধতির নাম হচ্ছে তালিকা। আর যদি সেটটা এইভাবে কি কি উপাদান আছে সরাসরি না বলে কিছু সাংকেতিক চিহ্নের মাধ্যমে বলে, বা একটু সিগন্যাল দেয়, সরাসরি না বলে একটু শর্টকাটে বলে, তখন এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। দেখেন এখানে বলছে x belongs to n, x has that মৌলিক সংখ্যা এবং x less than 6। তার মানে আমাদেরকে এখানে বুঝতে হবে যে x belongs to n মানে কি, x has that মৌলিক সংখ্যা মানে কি, x less than 6 মানে কি। এই প্রত্যেকটা স্টেটমেন্ট বুঝে বুঝে এদের যে মানে উপাদানগুলো সেগুলো আমরা খুঁজে বের করব। তাহলে x belongs to, এটার নাম হচ্ছে belongs to। অন্তর্গত, তার মানে x n এর অন্তর্গত, n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার অন্তর্গত। এরপরে বলছে x such that মৌলিক সংখ্যা, x such that মৌলিক সংখ্যা মানে x এর মানটা হবে স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেমন ধরেন 1 2 3 4 5 6 7, এইভাবে চলতে থাকবে স্বাভাবিক সংখ্যা। এর মধ্যে x such that, এটা মানে হচ্ছে such that, such that বাংলা হচ্ছে যেন, তার মানে x এর মান যেন মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হলে আমরা এখান থেকে কটা করে নিতে পারবো, 2 3 5 7, এভাবে চলতে থাকবে। কিন্তু এখানে বলে দিচ্ছে x less than 6, x less than 6 হয়, তার মানে আমরা নিতে পারবো 2, আমরা নিতে পারবো 3, আমরা নিতে পারবো 5। এই হচ্ছে আমাদের সেটের উপাদান। তাহলে এই যে এটাকে ব্যাখ্যা করে করে আমার জানতে হলো যে আসলে এই সেটের উপাদান কি কি, 2 3 5। তাহলে এই যে যখন আমি 2 3 5 এটা জানলাম এবং প্রকাশ করলাম, তখন এই প্রকাশ পদ্ধতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি। এই প্রকাশ পদ্ধতির নাম কি, তালিকা পদ্ধতি। কিন্তু তার আগ পর্যন্ত যেভাবে প্রকাশ করা ছিল এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এটা আরেকটা নাম আছে সংক্ষিপ্ত পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি। তাহলে সেটকে প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, তার ভিতরে কোনো উপাদান না থাকলে ফাঁকা সেট, উপাদান থাকলে উপাদান সহ সেট। উপাদানগুলো যদি আমাদের জানা থাকে তাহলে এই প্রকাশের পদ্ধতিটাকে বলা হয় তালিকা পদ্ধতি। আর যদি সংক্ষেপে কিছু চিহ্নের সাহায্যে মানগুলো প্রকাশ করা হয়, যেটা পরে ভেঙে আমাদের তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হয়, তাহলে এই প্রকাশিতটাকে বলে সেট গঠন পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা সংক্ষিপ্ত পদ্ধতির ব্যাখ্যা করে করে সেই উপাদানগুলো বের করব এবং শেষ পর্যন্ত তাকে কোন পদ্ধতিতে প্রকাশ করব, তালিকা পদ্ধতি। ঠিক আছে। এখানে বিলংস টু মানে কি, এখানে বিলংস টু মানে হচ্ছে অন্তর্গত, আর এখানে সাচ দ্যাট মানে কি, সাচ দ্যাট মানে হচ্ছে যেন। আমি স্ক্রিনে যে নামটা মানে মেসেজটা টাইপ করেছি এটার নাম কি, নামটা একটু সবাই কমেন্টস করেন তো। আমি ফেসবুকে দেখেন আমার স্ক্রিনে একটা নাম মানে এই থার্ড ক্লাস গুলো যে ক্লাসের মধ্যে কই থেকে আসে আল্লাহ জানে। আমি ক্লাস করাচ্ছি, ক্লাসের মধ্যে মনোযোগ দিয়ে এত সব টোটাল কমেন্টস বন্ধ, একটা কমেন্টস হয় আমি নেটওয়ার্কের প্রবলেম দেখে ক্লাস অফ করে চলে যাবো ক্লাসে। রোজা থেকে এত হ্যাঁ ওই জন্যই তো নামটা ট্যাগ। শুধু আমাকে উদ্দেশ্য করে লিখবেন, কোন ঘটনা যাতে আমার ক্লাসে অন্তত না ঘটে।
আমার ক্লাসে যদি ঘটে, ঠিক আছে, আসবেন অনার্স মাস্টার্স পাস করা কথাটা বলা, মানুষের অ্যাকাউন্ট ভুল। আজকের পর এটা যাতে মনে থাকে, দুই বান্ধবী এক বান্ধবী, এটা কি তোদের পার্সোনাল পড়তেছে, আমার আমার কাছে এগুলো মেসেজ আসবে, বন্ধ হয়ে যাবে, এই যে হবে না, ভালো লাগলে ক্লাস করেন, নাহলে বের হয়ে চলে যান। আচ্ছা, এই কয়েকটা বেসিক্যালি হচ্ছে সেটের প্রকাশ পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা সেট প্রকাশ করলাম, ধরেন এই একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে 1 2 3। তাহলে সেটের উপাদানটা আমরা যেহেতু সরাসরি বলে দিচ্ছি যে সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3, তার মানে এটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতেই সাধারণত সব সময় আমরা সেটগুলোকে প্রকাশ করি, ঠিক আছে। এই যে জ্ঞান দিচ্ছেন যে স্যার ইগনোর দিস, ক্লাস বন্ধ করেন স্যার, যে লিখবে তাকে তাকে আমি মার্ক করবো। আমি এ একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3। আচ্ছা, আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় পি অফ এ কত, পি অফ এ মানে হচ্ছে পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট মানে হচ্ছে উপসেট, ইতে হচ্ছে পাওয়ার সেট, পাওয়ার সেট মানে হচ্ছে উপসেট। উপসেট কি কি? তো উপসেট বের করার নিয়মটা কি? উপসেট আমরা কিভাবে বের করব? যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো হবে, প্রথমে আমরা একটা একটা করে উপাদান, যেমন 1 কমা, এখানে প্রকাশ করার সিস্টেমটা দেখেন, একটা নিয়ে একটা সেট হবে, কিন্তু এটা হচ্ছে এই সেটের উপসেট। আচ্ছা, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 3। তাহলে কয়টা করে উপাদান নিলাম? প্রথমে একটা একটা করে, প্রত্যেকটা উপাদানকে সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে প্রকাশ করব এবং তাদের মাঝে একটা করে কমা দেব। এটা হচ্ছে উপসেটের লেখার নিয়ম। এবার আমরা দুইটা করে উপাদান নিব এবং দুইটা করে যখন উপাদান নিব তখন আমরা সিরিয়ালটা মেইনটেইন করব। তাহলে প্রথমে আমরা লিখব 1 2, সিরিয়াল মেইনটেইন করছি 1 2। এরপর লিখব আমরা 1 3 1 3। তাহলে দেখেন 1 এর সাথে 2 নিলাম, 1 এর সাথে 3 নিলাম। এবার আমরা নিব 2 এর সাথে 3, 2 3। আচ্ছা, এবার একটা একটা করে নেওয়া শেষ, তারপরে দুইটা করে নিলাম। এবার নিব তিনটা একসাথে, 1 2 3। আর সব শেষে হচ্ছে একটা ফাঁকা সেট। এবার এই পুরো উপসেট গুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে প্রকাশ করব। তাহলে লেখার নিয়মটা কি? প্রথমে একটা একটা করে উপাদান, তারপরে দুইটা করে উপাদান, তারপরে তিনটা উপাদান, শেষে ফাঁকা সেট। সবসময় শেষে একটা ফাঁকা সেট। এই হচ্ছে এ সেট। এ সেটের উপাদান ছিল 1 2 3, তার উপসেট গুলো হচ্ছে। এখন একটা কনফিউশন আছে, আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে সাধারণত ফাঁকা সেটটা প্রকৃত উপসেট হয় না, কারণ ফাঁকা সেট সবার মধ্যেই থাকে। কিন্তু আপনাদের নতুন 9 10 এর যে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বই, সেখানে বলা আছে যে সেটটা এখানে থাকবে, যে উপাদান সহ জট সেটটা থাকবে, এই হুবহু সেটটা উপসেট হবে না, মানে প্রকৃত উপসেট হবে না। ঠিক আছে? তার মানে যদি 1 2 3 যে সেটটা এখানে আছে, এই পুরোটাকে যখন আবার এখানে আমরা প্রকাশ করছি উপসেট হিসেবে, তো এই সেটের এই উপসেটটা প্রকৃত উপসেট না, প্রকৃত উপসেট। বাকিগুলোকে প্রকৃত উপসেট বলা হয়। হ্যাঁ, এটা আগের বইয়ে ছিল যে ফাঁকা সেটটা প্রকৃত উপসেট নয়। এখন রিসেন্ট যে বই দিচ্ছে, নতুন বইটা, সেখানে বলা হচ্ছে যে সেটের সবগুলো উপাদান একই হবে সেই সেটটা প্রকৃত উপসেট নয়। তার মানে 1 2 3 4 5 6 7 8, এই যে একটা সেট, এর উপসেট সংখ্যা
8। কিন্তু যদি প্রশ্ন করা হয় এর প্রকৃত উপসেট কত, প্রকৃত উপসেট সংখ্যা কত, তখন বেসিক্যালি এই উপসেটটা বাদ দিতে হবে। তাহলে প্রকৃত উপসেট হবে 7, মানে একটা কম। আমাদের যেটা প্রিলিম যেটা পরীক্ষা, সেই পরীক্ষা আসলে এত বড় অপশন দেয় না, এত বড় অঙ্কও দেয় না, ঝামেলা আছে। আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এরকম যে 5 উপাদান বিশিষ্ট সেট এর উপসেট সংখ্যা কত। 5 উপসেট বিশিষ্ট একটি সেটের উপসেট সংখ্যা কত। তো এই উপসেট যে আমরা বের করব 5 উপাদান বিশিষ্ট, দেখেন 3 উপাদান বিশিষ্ট উপসেটটা কিন্তু অনেক বড় হবে। 5 উপাদান বিশিষ্ট হলে কি করতে হবে, প্রথমে একটা একটা করে নিতে হবে, তারপর 2টা করে, তারপরে 3টা করে, তারপরে 4টা করে, তারপরে 5টা করে, আমাদের সময়টা বেশি লাগবে। আসলে যখন আমাদের উপসেট বের করতে বলবে, যদি উপসেট বের করতে বলে বা পি অফ এ বের করতে বলে, পি অফ বি বের করতে বলে, তখন কিন্তু আমাদের এভাবে ডিটেইলসেই করতে হবে, যেটা অনেক সময় রিটেনের ক্ষেত্রে লাগতে পারে। কিন্তু প্রিলির ক্ষেত্রে এরকম ডিটেইলস লাগবে না। প্রিলিতে আমাদের 1 মার্কের অঙ্ক, ছোট্ট অঙ্ক, সময় কম। তার মানে এখানে উপসেট গুলো কি কি এই প্রশ্ন আসে না, আসে কি উপসেটের সংখ্যা কত। এই যে এখানে যেমন আমরা পাইছি উপসেটের সংখ্যা হচ্ছে 8টা, প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 7টা, এরকম সংখ্যাটা আছে। তাহলে তার জন্য আমাদের একটা সূত্র আছে, সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই n মানে হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে উপসেটের সংখ্যা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n মানে হচ্ছে উপাদান সংখ্যা। এখন উপাদান সংখ্যা বের করার জন্য উপসেটের সংখ্যা সূত্রটা এটা। তাহলে আমরা যদি বলি 5 উপাদান বিশিষ্ট একটি সেট, তাহলে n এর মান কত, উপাদান সংখ্যা হচ্ছে 5, তাহলে উপসেট সংখ্যা কত, 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। তাহলে 5 উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেট সংখ্যা হচ্ছে 32। আর যদি আমাদের প্রশ্ন করে প্রকৃত উপসেট সংখ্যা কত, যদি প্রশ্ন করে প্রকৃত উপসেট সংখ্যা কত, তাহলে আমরা লিখব প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে উপসেটের সংখ্যাকে বের করব, তারপরে যে একটা উপসেট বাদ পড়ে, একটা উপসেট প্রকৃত উপসেট হয় না, তাহলে সেটা আমরা বাদ দিই। তাহলে 32 বিয়োগ 1, তার মানে প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 21। তাহলে এখানে আমরা শিখলাম কিভাবে উপসেট বের করতে হয়। এই উপসেট বের করার যে প্রসেসটা, প্রথমে একটা করে, তারপরে 2টা করে, তারপরে 3টা, এই প্রসেসটা আপনাদের বিভিন্ন জায়গার বেসিক হিসেবে খুব কাজে লাগে। বিভিন্ন জায়গা বলতে এরপরে আমরা সেটেরই একটা অঙ্ক করব, সেখানে কাজে লাগবে। আর আপনারা এই অঙ্ক করেন না, এই যে ত্রিভুজ সংখ্যা নির্ণয়ের যে অঙ্কগুলো করেন, এই অঙ্কগুলোর জন্য আপনার এই বেসিকটা জানতে হবে। মানে উপসেটের সংখ্যা নির্ণয়ের যে পদ্ধতি, সেই পদ্ধতির সাহায্যে যদি আপনি ত্রিভুজের সংখ্যা নির্ণয় করা শেখেন, তাহলে আপনি এক নিয়মে সব অঙ্ক করতে পারবেন। এই ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের পদ্ধতি যদি আপনারা উপসেটের সংখ্যার মতো করে করেন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সেটের আমরা উপসেট সংখ্যাটা কেন শিখলাম, এই উপসেট সংখ্যাটা দিয়ে আমরা অনেক ধরনের অঙ্ক পরবর্তীতে বিভিন্ন অধ্যায়ে সমাধান করতে পারব। তাহলে উপসেট গুলো বের করা শিখলাম, কিন্তু সেগুলো তো আসলে পরীক্ষায় আসে না, আসে কি উপসেটের সংখ্যা নির্ণয়। সংখ্যা নির্ণয়ের সূত্র কি, 2 টু দি পাওয়ার n। n মানে কি উপাদান সংখ্যা, তার মানে আমার উপাদান সংখ্যা জানতে হবে, সেটের উপাদান সংখ্যা কত। সেই উপাদান সংখ্যা জানার পরে আমরা উপসেটের সংখ্যা নির্ণয় করতে পারবো, প্রকৃত উপসেটের সংখ্যা নির্ণয় করতে পারবো। প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি বলেছি কথাটা, প্রকৃত উপসেটের ক্ষেত্রে কথাটা হচ্ছে একটা সেট, সেই সেটের হুবহু একদম আগে 9-10 এর বই ভুল উপসেট, এই জন্য সবসময় প্রকৃত উপসেট একটা করে
সেটের উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যা। মানে উপাদানের সংখ্যা যদি বলেই দেয় তাহলে তো অঙ্ক সহজ হয়ে গেল, তাহলে তো আমাদের উপাদান সংখ্যা দেওয়াই থাকলো, তাহলে কি আর অঙ্কটা কঠিন হলো? তাহলে এখানে মেইন কাজটা কোথায় থাকবে? উপসেটের সংখ্যা যদি চাই তাহলে মেইন কাজটা থাকবে হচ্ছে উপাদান কতগুলো সেটা আমাদের সঠিকভাবে নির্ণয় করা কঠিন হবে। মানে অঙ্কটা দেবে এমন ভাবে পেঁচানো যাতে আমি সঠিকভাবে উপাদানগুলো নির্ণয় করতে না পারি, যদি আমার জানা না থাকে যে উপাদানগুলো নির্ণয়ের পদ্ধতি। তো সরাসরি উপাদান সংখ্যা না দিয়ে অঙ্কগুলো দুই ভাবে দেয়। একটা দেয় বাংলায় কথা লিখে, যেমন এরকম বলবে 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে সংখ্যাগুলো হতে 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যা নিয়ে, 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যা নিয়ে যে সেট পাওয়া যায় তার উপসেট সংখ্যা কত? তাহলে 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যা নিয়ে যে সেট পাওয়া যায় তার উপসেট সংখ্যা কত? তাহলে এই 10 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা বা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়ে আমরা একটা সেট পাবো। তার মানে সেটের সরাসরি উপাদান দেওয়া নেই, উপাদানগুলো আমার বের করে দেখতে হবে। যদি আমি সঠিকভাবে বের করতে না পারি তাহলে আমাদের উপাদান সংখ্যা ভুল আসবে, আমার অঙ্ক ভুল হবে। আর যদি আমি সঠিকভাবে উপাদান বের করতে পারি তাহলে আমার উপাদান সংখ্যা সঠিক আসবে, আমার অ্যান্সারটা সঠিক হবে। এটা একটা হচ্ছে কথার সাহায্যে আমাদেরকে অঙ্ক দেয়। আর একটা পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কিভাবে বলবে? x belongs to n, x such that মৌলিক সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 30 হলে x এর উপাদানগুলো নিয়ে যে সেট পাওয়া যায় তার উপসেট সংখ্যা কত? x এর উপাদানগুলো নিয়ে যে সেট পাওয়া যায় তার উপসেট সংখ্যা কত? তাহলে দেখেন এখানে কিন্তু সমাধানটা দিছে সেট গঠন পদ্ধতির সাহায্যে, যে x belongs to n, x such that মৌলিক সংখ্যা এবং x কে স্কয়ার করলে 30 এর থেকে ছোট। তো এখানে আমরা আগে উপাদানগুলো বের করব। যদি আমরা সঠিকভাবে উপাদান বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক হবে, না হলে আমাদের অঙ্ক হবে না। তার সাথে আমরা কথাগুলো একটু বোঝার চেষ্টা করি। কি বলছে? 10 থেকে 30 পর্যন্ত, তার মানে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এর মধ্যে থেকে কোন সংখ্যাগুলো নিতে হবে? 5 দ্বারা বিভাজ্য হলে তাকে নিতে হবে। 5 দ্বারা বিভাজ্য কি কি আছে? 10, 15, 20, 25, 30। 10 থেকে 30 এর মধ্যে এই সংখ্যাগুলো হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তার মানে এগুলো হতে পারে সেটের উপাদান, অথবা কি সংখ্যা হবে? মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যা হলেও সেটা সেটের উপাদান হতে পারে। তাহলে সেটের উপাদান কি কি? সেটের উপাদান হচ্ছে 10, 15, 20, 25, 30, 11, 13, 17, 19, 23, 29। তা আপনার এখন কনফিউশন হতে পারে যে স্যার বা বলা আছে, বা থাকলে তো হয় আমরা এইটা নিব, না হলে আমরা এইটা নিব। কিন্তু অঙ্কের ক্ষেত্রে বা মানে বেশি করে সেটের ক্ষেত্রে, বিন্যাস সমাবেশের ক্ষেত্রে, সম্ভাব্যতার ক্ষেত্রে
বা মানে হচ্ছে দুইটাকেই বিবেচনা করতে হবে, ঠিক আছে, এ অথবা বি। তার মানে এও হতে পারে বিও হতে পারে। সে ধরেন আমরা ফার্ম গেটে ক্লাস শুরু করলাম, আমরা ফার্ম গেটে ক্লাস শুরু করার পরে আমরা ঘোষণা দিলাম ক্লাসরুমে ছেলে অথবা মেয়ে আসতে পারবে। এখন ছেলে অথবা মেয়ে মানে কি, ছেলে হলেও সে আসতে পারবে, মেয়ে হলেও সে আসতে পারবে। হ্যাঁ, তাহলে অবশ্যই ছেলে অথবা মেয়ে আসতে হবে। তাহলে ছেলেও আসতে পারবে, মেয়েও আসতে পারবে, দুইজনের কথাই বিবেচনা করতে হবে। তা আমি যদি বলি যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা অথবা মৌলিক সংখ্যা, তার মানে আমার যে 10 থেকে 30-এর মধ্যে সংখ্যাগুলো আছে সেখান থেকে যদি সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয় সেও সেটের উপাদান হবে, অথবা সে যদি মৌলিক সংখ্যা হয় সেও সেটের উপাদান হবে। তার মানে তার মধ্যে 5 দ্বারা বিভাজ্য অথবা মৌলিক সংখ্যা যে কোনো একটা বৈশিষ্ট্য থাকলে সে সেটের উপাদান হবে। তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকেও আমরা সেটের উপাদান হিসেবে নিব, মৌলিক সংখ্যাগুলোকে আমরা সেটের উপাদান হিসেবে নিব। আর এক্ষেত্রে যেটা অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখন কোনো সেটের উপাদান লিখব তখন একই রকম উপাদানকে একাধিকবার লিখব। ধরেন এখানে একবার 10 লিখে ফেলছি, আর যত বৈশিষ্ট্যই থাক 10 আর একবার আমি লিখব না, একবার লিখছি একবার দিয়ে সব বৈশিষ্ট্য কভার হয়ে যাবে। তাহলে কোনো একটা সেটের ভিতরে একই উপাদানকে একাধিকবার লিখতে হয় না। এখন আপনারা বলবেন যে স্যার তাহলে এটার উপসেট সংখ্যা কত? তাহলে এর উপাদান কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 11। এই যে এইটা হচ্ছে উপসেট সংখ্যা। তাহলে 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যা নিয়ে যে সেট পাওয়া যায় তার উপসেট সংখ্যা কত? 2 টু দি পাওয়ার 11। এখন একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কথার প্যাঁচ দিয়ে আমাদেরকে অনেক সময় ঝামেলা হয়। কথার প্যাঁচটা কিভাবে দিবে আমরা একটু বোঝার চেষ্টা করি। তখন বলবে 10 থেকে 30 পর্যন্ত, 10 থেকে 30 পর্যন্ত। কখনো বলবে 10 থেকে 30-এর মধ্যে, 10 থেকে 30-এর মধ্যে। আর কখনো বলবে 10 ও 30-এর মধ্যে। আচ্ছা, এখন আপনি বলবেন স্যার এটার আবার কি সমস্যা? সব তো একই মনে হচ্ছে। না, সব একই না। যখন কোন সংখ্যা থেকে বলবে, 10 থেকে 11 থেকে 12 থেকে, যে সংখ্যা থেকে বলবে ওই সংখ্যাটাকে অঙ্কে নিতে হবে, মানে অঙ্কে কাউন্ট করতে হবে। যে সংখ্যা পর্যন্ত বলবে ওই সংখ্যাটাকে কাউন্ট করতে হবে, মানে নিতে হবে। কিন্তু কোন সংখ্যার মধ্যে বললে সেই সংখ্যাটাকে বাদ দিতে হবে। তার মানে থেকে বললে সংখ্যাটা নিতে হবে, মধ্যে বললে বাদ দিতে হবে, পর্যন্ত বললে নিতে হবে। থেকে পর্যন্ত বললে নিতে হবে, মধ্যে বললে বাদ দিতে হবে। সেক্ষেত্রে কি পরিবর্তন হবে খেয়াল করেন, কথার প্যাঁচটা কেমন হবে। যখন বলবে 10 থেকে 30 পর্যন্ত, তার মানে 10ও নিতে হবে, 30ও নিতে হবে। 10ও যদি নেই, 30ও যদি নেই, অবশ্যই এর মধ্যের উপাদানগুলো নিব। তার মানে এখানে যতগুলো উপাদান আছে সবগুলোই থাকবে। তখন অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 11। যখন আমাদেরকে বলবে 2 নাম্বার অনুসারে যে 10 থেকে, যেহেতু থেকে বলছে তার মানে 10 থাকবে, 30-এর মধ্যে, 10 থেকে, এই জন্য 10 থেকে যাবে, 30-এর মধ্যে বলছে, যার মধ্যে বলবে সে বাদ, কারণ 30 বাদ করে দেবে। তাহলে 2 নম্বরে যদি এভাবে বলে, মানে এখানে অঙ্ক বলতো 10 থেকে 30-এর মধ্যে সংখ্যাগুলো হতো, অঙ্কে যদি এভাবে বলতো, তাহলে এই 30-এর মধ্যে বললে এই 30 সংখ্যাটাকে আমরা বাদ দিয়ে দিতাম। বাদ দিলে কি হতো, 5 দ্বারা বিভাজ্য হিসেবে কিন্তু আমরা 1 2 3 4টা পেতাম, এই 30টা পেতাম না, কারণ এটা তো অঙ্কে থাকতো না। তখন আমাদের উপসেট সংখ্যা হতো 2 টু দি পাওয়ার 10, কারণ এই উপাদানটা তখন কমে যেত, অর্থাৎ একটা উপাদান কমে যেত। ঠিক আছে। এরপরে যদি বলে
এরপরে যদি আমাকে কখনো বলতো যে 10 ও 30-এর মধ্যে সংখ্যাগুলো, 10 ও 30-এর মধ্যে সংখ্যাগুলো, এখন 10 ও 30-এর মধ্যে সংখ্যাগুলো যদি হয়, তার মানে 10-এরও মধ্যে 30-এরও মধ্যে, তাহলে 30 বাদ, আবার 10ও বাদ, দুইটাই বাদ, কারণ আমরা মধ্যে বললে সেটাকে নিতে পারবো না। তাহলে 10 30 বাদ দিলে এখানে হবে 3টা আর এখানে হবে 6টা, 9টা উপাদান। তখন উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার 9। তাহলে থেকে পর্যন্ত বললে দিতে হবে, মধ্যে বললে বাদ দিতে হবে। ঠিক আছে, সবাই একটু একবার অঙ্কটা দেখেন। এরপরে আমরা শিখবো সেট গঠন পদ্ধতির সাহায্যে কিভাবে উপসেট নির্ণয় করতে হয়। তো খেয়াল করেন, প্রথমে কথাটা হচ্ছে x belongs to m। এটা হচ্ছে belongs to মানে অন্তর্ভুক্ত থাকবে, belongs to মানে হচ্ছে অন্তর্ভুক্ত থাকবে। আর এইটা হচ্ছে not belongs to মানে অন্তর্ভুক্ত থাকবে না, অন্তর্ভুক্ত থাকবে, অন্তর্ভুক্ত থাকবে না। এখন আমাকে বলছে x belongs to m, n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তাহলে x n এর মধ্যে, স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যা কি কি? 1 2 3 4 5 6 7 এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত। এর পরের যে কথাটা বলছে x such that মৌলিক সংখ্যা, তাহলে such that মানে কি? মানে হচ্ছে যেন, তার মানে x এর মান যেন মৌলিক সংখ্যা। তার মানে সব স্বাভাবিক সংখ্যা আমরা নিতে পারবো না, আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে যেটা মৌলিক সংখ্যা সেইটা নিব। তাহলে মৌলিক সংখ্যা কি কি আছে? 2 3 5 7, এরপর নিলে আমরা 11 নিতাম, কিন্তু আমরা আর নিচ্ছি না। আচ্ছা, তাহলে x such that মৌলিক সংখ্যা। আবার বলছে এবং x স্কয়ার করলে 30 এর থেকে ছোট হবে। এখন আমরা জানি 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 4, তার মানে 30 এর থেকে ছোট। 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 9, 30 এর থেকে ছোট। আর 5 কে যদি আমরা স্কয়ার করি হবে 25, 30 এর থেকে ছোট। 7 কে স্কয়ার করলে 49, যেটা 30 এর থেকে বড়। তাহলে এই সবগুলো কন্ডিশন মেনে যে স্বাভাবিক থেকে ছোট, x স্কয়ার করলে 30 এর থেকে ছোট হবে। এখন আমরা জানি 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 4, তার মানে 30 এর থেকে ছোট। 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 9, 30 এর থেকে ছোট। আর 5 কে যদি আমরা স্কয়ার করি হবে 25, 30 এর থেকে ছোট। 7 কে স্কয়ার করলে 49, যেটা 30 এর থেকে বড়। তাহলে এই সবগুলো কন্ডিশন মেনে যে স্বাভাবিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যা হবে, স্কয়ার করলে 30 এর থেকে ছোট হবে, এরকম উপাদান আমরা কি কি পাচ্ছি? 2 3 আর 5। তাহলে কয়টা উপাদান? 3টা উপাদান। এখন যদি বলে উপসেট সংখ্যা কত, তাহলে আমরা লিখব হচ্ছে টু টু দি পাওয়ার 3, তার মানে 8। এই যে সেট গঠন পদ্ধতির সাহায্যে বললে সাধারণত এইভাবে আমরা অঙ্ক রাখি। এখন এখানে মৌলিক সংখ্যার জায়গায় যদি জোড় সংখ্যা বলতো তাহলে আমরা 2 নিতাম, 4 নিতাম, 6 নিতাম, 8 নিতাম। যদি এখানে বিজোড় সংখ্যা বলতো আমরা 1 3 5 7 নিতাম। যদি এখানে বলতো 2 এর গুণিতক তাহলে আমরা 2 4 6 8 নিতাম। 3 এর গুণিতক 3 6 9 12 নিতাম। মানে এখানে যেরকম ধরনের সংখ্যা বলবে আমরা সেই ধরনের সংখ্যাগুলো এখান থেকে মানে অপশন অনুসারে সংখ্যা দেখে দেখে আমরা উপাদান তৈরি করব। উপাদান তৈরি করে আমরা সমাধান। তাহলে কথার অঙ্ক দিতে কিভাবে দিবে তার একটা নমুনা, সেট গঠন পদ্ধতিতে অঙ্ক দিতে কেমন দিবে তার একটা নমুনা। এরকম ভাবে আমাদেরকে সাধারণত উপসেটের অঙ্কগুলো দেওয়া হয়।
যে উপসেটের উপাদানটা আমাকে আগে বের করে নিতে হবে। সবাই 1 মিনিট অঙ্ক দুইটা দেখেন। উপসেটের সংখ্যা নির্ণয় করা শিখলাম, উপসেট বের করা শিখলাম। এবার উপসেট দিয়ে একটা কঠিন অঙ্ক আমরা সমাধান করি। উপসেট দিয়ে আমরা বলছিলাম যে উপসেট যেভাবে নির্ণয় করতে হয় সেভাবে আমরা কি কি নির্ণয় করতে পারি। সেভাবে আমরা নির্ণয় করতে পারি ভাজক সংখ্যা, উৎপাদক সংখ্যা, উৎপাদক গুলো কি কি, গুণনীয়ক, ভাজক, উৎপাদক, গুণনীয়ক আমরা বের করতে পারবো হচ্ছে এই পদ্ধতির সাহায্যে। ভাজক যেটা সেটাই উৎপাদক, সেটাই গুণনীয়ক। এটা এক এক অঙ্কে এক এক নামে ব্যবহার হয়, ভাজক, উৎপাদক, গুণনীয়ক। যেমন আমাদের যদি বলা হয় 346 কে কোন কোন সংখ্যা দ্বারা, 346 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, 346 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশেষ থাকবে। 346 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশেষ থাকবে। তো দেখেন, একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় তারা হচ্ছে তার ভাজক, তারা হচ্ছে তার উৎপাদক, তারা হচ্ছে তার গুণনীয়ক। এক এক অঙ্কে কথাটা এক এক ভাবে ব্যবহার হয়। হ্যাঁ, সেখানে আসলে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা ভাজক, গুণনীয়ক, উৎপাদক, সেখানে আমাদের প্রবলেম হচ্ছে এমন ভাবে ভাগ করতে হবে যেন প্রতি ক্ষেত্রে 31ই অবশেষ আসে, অন্য কোনো অবশেষ না আসে। এই ব্যাপারটা ভাগের সময় কঠিন, যে 31ই অবশেষ থাকবে। তাহলে আমি কি করব, 31 অবশেষ যেহেতু আমাদের একটু ঝামেলা মনে হচ্ছে, আমরা প্রথমে আগে সেই অবশেষটা অঙ্ক থেকে বাদ, যে 31 যেহেতু অবশেষ থাকবে তাহলে 31 বাদ। তাহলে এখন সংখ্যাটা কত হলো, 305। তাহলে এইভাবে চিন্তা করেন যে যে সকল সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে 31 অবশেষ থাকার কথা, ওই সকল সংখ্যা দ্বারা যদি আমরা 315 কে ভাগ করি তাহলে আমাদের কোনো অবশেষ থাকবে না, যেহেতু যেটা অবশেষ থাকতো সেটা তো আমরা অলরেডি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কোনো অবশেষ থাকবে না। তাহলে আমরা 346 কে ভাগ করে 31 অবশেষ বের করার থেকে 315 কে ভাগ করি, এখানে তো কোনো অবশেষ থাকবে না। যে সকল সংখ্যাকে 315 যে সকল সংখ্যা দ্বারা 315 কে ভাগ করা যাবে, ওই সকল সংখ্যা দিয়ে আমরা যদি 346 কে ভাগ করি তাহলে 31 অবশেষ থাকবে, কারণ 31 তো আমরা বাদ দিয়ে রাখছি। তাহলে আসলে আমরা বের করার চেষ্টা করি যে 315 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। লসাগু করেন, 3 105, 3 35, 5 7। ঠিক আছে, তাহলে এখানে কি কি সংখ্যা বের হয়েছে, 3 3 5 7, এই সংখ্যাগুলো বের হয়েছে। তো এইটাকে নিয়ে আমরা এখন উপসেট নির্ণয় করব। তো উপসেট নির্ণয়ের পদ্ধতিটা কি ছিল, প্রথমে একটা করে, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা, এটা ছিল। আসলে আমরা এখানে নির্ণয় করি, যদি আমরা এখান থেকে একটা করে উপাদান নেই তাহলে হবে 3 5 7। আপনি বলবেন স্যার 3 তো দুইটা আছে, একটা নিলেন কেন? একটু আগে আমি বলেছি যে সেটের উপাদান, একই উপাদান একাধিকবার নিতে হয় না। সেম ভাবে একই সংখ্যা আমরা একাধিকবার নিব না, একটা সংখ্যা তো নিচ্ছি 3, আবার নিব না। তাহলে একটা একটা করে নিলে আমরা কি কি পাচ্ছি, 3 5 7। আমাদের একটা করে নেওয়া শেষ। এবার আমরা নিব দুইটা করে। দেখেন দুইটা করে আমরা কি কি নিব, 3 এর সাথে 3 নিব। ভালো করে দেখেন,
সিরিয়াল মেইনটেইন করতে হবে। যখন আপনি সিরিয়ালে নেবেন তখন আপনার অঙ্ক ভুল হবে। 3 এর সাথে 3 নিব, 3 এর সাথে 5 নিব। আমি একটু ব্যাখ্যা করে বুঝাই দিলে আপনাদের সুবিধা হবে। 3 এর সাথে 7, ঠিক আছে? তাহলে 3 এর সাথে 3, 3 এর সাথে 5, 3 এর সাথে 7। তাহলে এটার কাজ শেষ। এবার এটার সাথে নিব, 3 এর সাথে 5 নিছি, 3 এর সাথে 7 নেওয়া হয়ে গেছে। মানে এই যে আমরা 1 2 3 যেভাবে নিছিলাম, 1 2 3 কিভাবে নিছি? প্রথমে 1 এর সাথে 2, 1 এর সাথে 3, যখন 1 এর সাথে নেওয়া শেষ তখন 2 এর সাথে 3 এভাবে নিছি। ঠিক এখানেও তাই নিব, 3 এর সাথে 3, 3 এর সাথে 5, 3 এর সাথে 7 নেওয়া শেষ। এবার এই 3 এর সাথে 5, এই 3 এর সাথে 7 নেওয়া শেষ। এবার 5 এর সাথে 7 দেখেন, দুইটা করে নিলে আমরা এই কয়েকটা পাবো, 3 3 3 5 3 7, 3 5 3 7 5 7। তাহলে আমাদের দুইটা করে নেওয়া শেষ। তাহলে 3 গুণন 3 করলে আমরা এখানে সংখ্যা পাবো 9, 3 5 এ 15, 3 7 এ 21 আর 5 7 এ 35। যদি আমরা দুইটা করে সংখ্যা নেই তাহলে আমরা পাবো 9 15 21 35। এই যে এখানে লিখে নিলাম। দুইটা করে যখন নেওয়া শেষ তখন আমরা তিনটা করে নিব। তিনটা করে কিভাবে নিব দেখেন, প্রথমে প্রথম দুটো নিব 3, 3। এবার 3, 3 এর সাথে 5 নিব, এই যে তিনটা সংখ্যা হয়ে গেল। আবার 3, 3 এর সাথে এবার 7 নিব, এই যে তিনটা সংখ্যা নেওয়া হয়ে গেল। তাহলে 3, 3 এর সাথে 5, 3, 3 এর সাথে 7। আচ্ছা, তাহলে এই দুইটার কাজ শেষ হলে এবার আমরা এই দুইটা নিব, 3 5। তাহলে 3 5 তার সাথে আরেকটা সংখ্যা কি নিব, 7। এই যে আমার তিনটা করে নেওয়া শেষ। প্রথমে এই দুটার সাথে এটা, এই দুটার সাথে এইটা, তারপরে মাঝের দুটার সাথে এইটা। আর তিনটা নেওয়ার মতো সংখ্যা নাই, কারণ আমরা যদি শেষের দুটো নেই তার সাথে নেওয়ার মতো সংখ্যা আর পরে নেই। তাহলে তিনটা করে নিলে আমরা কি কি পাচ্ছি, 3 3 5, 3 3 7, 3 5 7। এখানে 9 5 9 45, 9 7 9 63 আর 3 5 এ 15 গুণন 7 105। এবার যখন আমরা চারটা নিব, চারটা মানে এই সবগুলো নিব, সবগুলো নিলে হবে হচ্ছে 300। তাহলে 315 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এই সংখ্যাগুলোর ভাজক কত, এটার জন্য শুধু এর আগে একটা 1 লাগাই দেব, 1 দ্বারা সবাইকে ভাগ করে দেব। এই সংখ্যাগুলো হচ্ছে 315 এর ভাজক, ভাজক। এই সংখ্যাগুলো হচ্ছে 315 এর উৎপাদক, এই সংখ্যাগুলোই হচ্ছে 315 এর গুণনীয়। ভাজক উৎপাদক গুণনীয় বের করার জন্য এটা হচ্ছে সবথেকে ভালো পদ্ধতি। আপনার একটা উৎপাদক ভাজক মিস হবে না, সবগুলো আপনার এখানে চলে আসবে। এই জন্য আপনাদেরকে আমি উপসেট শেখানোর সময় বলছিলাম যে এই উপসেটটা অনেক জায়গায় কাজে লাগে, যেমন এখানে আপনার কাজে লাগছে। ঠিক আছে, প্রথমে একটা করে, তারপরে দুইটা করে, তারপরে তিনটা করে, তারপরে চারটা। ঠিক আছে, এখন এখানে কিন্তু অঙ্কটা শেষ হয়। আমরা এই সকল সংখ্যা দ্বারা 315 কে ভাগ করতে পারি, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই সকল সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে 31 অবশেষ থাকার কথা। কিন্তু ভাগের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, ধরেন আপনি 5 দিয়ে ভাগ করতেছেন 12, 5 দিয়ে ভাগ করবেন 12, তাহলে আপনার ভাগটা কেমন হবে, 5 দুগুণ 10, অবশেষ থাকবে 2। তার মানে ভাগটা সঠিক। তার মানে এই যে অবশেষ, অবশেষ যেটা আসে সেটা সবসময় ভাজকের থেকে ছোট হয়। অবশেষ কখনো ভাজকের থেকে বড় হওয়া যাবে না। বড় হলে কি হবে দেখেন, যদি আপনি এখানে চিন্তা করেন যে আমি 5 দ্বারা 12 কে ভাগ করব, 5 1 কে 5 লিখব, তাহলে আমার 7 অবশেষ আসবে। যদি এভাবে ভাগটা চিন্তা করেন তাহলে কিন্তু ভাগশেষটা এর থেকে বড় হলো, কিন্তু ভাগটা কিন্তু ভুল হয়ে যাবে। সো ভাগের নিয়ম হচ্ছে, যখন আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করব, অবশেষ যেটা আসবে সেটা অবশ্যই ওই ভাজকের থেকে ছোট আসতে হবে।
এখন আমাদের অঙ্কে অবশেষ কত? আমাদের অঙ্কে অবশেষ হচ্ছে 31। আমি যদি 21 দিয়ে ভাগ করি, 21 দিয়ে ভাগ করি, তাহলে কি আমার অঙ্কের অবশেষ 31 আসবে? আসলে অঙ্কটা ভুল হবে এরকম। তাহলে 31 যদি অবশেষ আসতে হয়, 31 যদি অবশেষ আসতে হয়, তাহলে অবশ্যই যেটা দ্বারা ভাগ করব সেটা 31-এর থেকেও বড় হবে, কারণ অবশেষের থেকে ভাজকটা কি হয়? বড় হয়। অবশেষ কখনোই ভাজকের থেকে বড় হবে না, তাহলে আরেকবার ভাগ যাবে। তাহলে সেই ব্যাখ্যা অনুসারে আমরা বলতে পারি, যেহেতু অবশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়, তাহলে অবশেষ যা আছে ভাজকের থেকে বড় হবে। তাহলে এই অবশেষের থেকে ছোট যে ভাজকগুলো আমরা পাচ্ছি, এই অঙ্কের জন্য সেই ভাজকগুলো প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়? কারণ আমি যদি এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করি, তাহলে 31 অবশেষ আসবে, এদের থেকে ছোট অবশেষ আসবে, কিন্তু আমার দরকার 31 অবশেষ। 31 অবশেষের জন্য আমাকে ভাগ করতে হবে 31-এর থেকে বড় সংখ্যা। তাহলে সেই সংখ্যাগুলো কি কি? সেই সংখ্যা হচ্ছে 35, 45, 63, 105, 305। এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, এখন আমাদের পুরো ব্যাপারটা কি দাঁড়ালো একবার দেখেন। 346 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 31 অবশেষ থাকবে? প্রথমে আমি 31 বাদ দিলাম। যে সকল সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে 31 অবশেষ থাকবে, ওই সকল সংখ্যা দ্বারা 315 কে নিঃশেষে বিভাজ্য করবে। এরপর সেট গঠন পদ্ধতির সাহায্যে প্রথমে একটা করে, তারপরে দুইটা করে, তারপরে তিনটা করে, শেষে চারটা করে উপাদান নিয়ে আমরা সংখ্যাগুলো বের করলাম। এরপরে আমরা যেটা দেখলাম যে অবশেষের থেকে ভাজক সবসময় বড় হয়, সেজন্য অবশেষের থেকে ছোট ভাজকগুলো আমরা বাদ দিলাম। এরপরে বাকি যে ভাজকগুলো থাকলো, এগুলো হচ্ছে আমাদের উত্তর। এই সংখ্যাগুলো দ্বারা যদি আমরা 346 কে ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে 31 অবশেষ থাকবে। তাহলে অ্যান্সার কি? 35, 45, 63, 105, 305। এই হচ্ছে আমাদের সেট অংশ থেকে যে ধরনের অঙ্কগুলো প্রেরিতে আসে সেগুলো শিখাই দিলাম। এবার আমরা চলে যাব সূত্রের অংশে। সূত্রের অংশ সেট এবং ভেঞ্জি। সেটের সাথে এখানে থাকবে ভেঞ্জি। এই পার্ট থেকে সাধারণত আপনাদের প্রশ্ন আসে বেশি। আচ্ছা, তিনটা প্যাটার্ন আছে, ভালো করে বুঝতে হবে। তবে একবারে বোঝার দরকার নাই, প্রথমে আগে সূত্রগুলো লিখবেন, তারপরে আমি আবার এগুলো বুঝাই দিব। তিনটা প্যাটার্ন আগে দেখেন। আচ্ছা, এইভাবে চিন্তা করেন, চার কোণা একটা বক্স আছে, এর ভিতরে টোটাল সংখ্যা থাকবে। টোটাল সংখ্যা কত? যাই হোক, একটা টোটাল সংখ্যা। এর ভিতরে এইটা একটা অংশ, এইটা একটা অংশ। তাহলে এটা হচ্ছে নাম্বার অফ সার্বিক সেট, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। তাহলে এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, এই মাঝেরটা হচ্ছে এ আর বি এর কমন অংশ। কমনকে ইন্টারসেকশন বা ছেদ সেট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা এ এর অংশ, এটা বি এর অংশ, আর বাহিরের টুকু কারো অংশ নয়, কারো অংশই নয়। আচ্ছা, এবার ধরেন এই প্যাটার্নে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এটা এ এর অংশ, এটা বি এর অংশ, মাঝেরটা দুইজনেরই অংশ। এ এর অংশ, বি এর অংশ, মাঝেরটা হচ্ছে দুইজনের অংশ। তার মানে এই ভেন চিত্রে শুধু এ আর বি এর অংশ থাকবে,
এ বি এর বাহিরে যে একটা অংশ থাকে যেটা এ বি কারোরই নয়, সেই অংশটা এখানে থাকবে না। হয় সে এ এর হবে, না হলে সে বি এর হবে, না হলে সে উভয়ের হবে, কিন্তু কারোরই হবে না এরকম থাকবে না। মানে এখানে অঙ্কটা কেমন হবে দেখেন, বাংলায় পাস, গণিতে পাস, উভয় বিষয়ে পাস, কোন বিষয়ে পাস নয়, মানে উভয় বিষয়ে ফেল। আর এখানে অঙ্কটা কেমন হবে, বাংলায় পাস, গণিতে পাস, উভয় বিষয়ে পাস। ওই যে উভয় বিষয়ে ফেল এরকম কেউ থাকবে না, এই ধরনের অঙ্ক। আর এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে বাংলায় পাস আর গণিতে পাস, এছাড়া আর কিছু থাকবে। তার মানে এখানে কোনো কমন অংশ নাই এই প্যাটার্নে, প্যাটার্ন ওয়ানে কোনো কমন অংশ নাই। প্যাটার্ন টু এ কমন অংশ আছে কিন্তু আনকমন অংশ নাই, মানে এ আর বি এর বাইরে কিছু নেই, আর এখানে সব কিছু আছে। তো এখানে আমরা যেটা বলবো, এটা এ এর অংশ, এটা বি এর অংশ, আর টোটালটা মিলে হচ্ছে সার্বিক অংশ। এটাকে বলা হয় সার্বিক সেট, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ঠিক আছে, তাহলে এখানে কে কে আছে, এই সার্বিক সেটের ভিতরে কে কে আছে, তখন আমরা বলবো এই সার্বিক সেটের ভিতরে আছে এ অথবা বি। আমি একটু আগে বলছি অথবা মানে কি, এটাও থাকতে পারে ওটাও থাকতে পারে। তাহলে সার্বিক সেট মানে টোটাল অংশ, টোটাল অংশের ভিতরে কে কে আছে, এ আছে অথবা বি আছে। এই যে ইউনিয়ন দ্বারা অথবা বোঝায়, এটা দ্বারা বোঝায় কমন প্লাস আনকমন। আর বাংলায় এটাকে বলে হচ্ছে অথবা। যখন আপনি বাংলায় কোনো অঙ্ক পাবেন তখন এটাকে বলা হবে অথবা। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন গুলো আমাদের নিতে হবে, আর ইউনিয়ন মানে হচ্ছে বাংলায় যেটা আমরা বলবো অথবা। তাহলে এখানে সার্বিক সেট মানে কি, এ অথবা বি, এ অথবা বি। আচ্ছা, তাহলে সার্বিক সেটকে আমরা এভাবে বলতে পারি, এ অথবা বি মানে এ এর অংশ নিব, নাম্বার অফ এ, আর এটা মানে হচ্ছে যোগ বি এর অংশ। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে নাম্বার অফ ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট মানে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। এ আর বি যোগ করলেই আমরা সার্বিক টোটাল সংখ্যাটা পেয়ে যাব এই অংশের ক্ষেত্রে। আচ্ছা, এবার এখানে সার্বিক সেট মানে কি, এখানে সার্বিক সেট মানে হচ্ছে এ এর অংশ থাকবে, নাম্বার অফ এর অংশ থাকবে অথবা বি এর অংশ। এখানে আমরা নাম্বার দিতে পারি, নাম্বার অফ এ ইউনিয়ন। তাহলে এখানেও কিন্তু এ এর অংশ আর বি এর অংশ, অন্য কারো অংশ নেই। তাহলে সার্বিক সেটের মধ্যে এ এর অংশ থাকবে অথবা বি এর অংশ থাকবে। তাহলে আমরা যদি প্রথমে এভাবে চিন্তা করি যে সার্বিক সেট সমান সমান নাম্বার অফ এ, দেখেন আমরা নাম্বার অফ এ নিই। তাহলে এই অংশের ক্ষেত্রে নাম্বার অফ এ মানে কিন্তু এটা এটা, এই যে পুরোটা মিলে হচ্ছে। তাহলে সেখানে এই অংশটা থাকবে, এই অংশটা থাকবে এ এর মধ্যে। আবার আমরা বি এর অংশ নিব, তাহলে বি এর অংশ মানে নাম্বার অফ বি। বি এর অংশ যখন নিলাম তখন এই অংশটার সাথে এই মাঝের অংশটা আবার নিলাম, কারণ মাঝের অংশটা এ এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে। কিন্তু আমরা শিখে আসলাম একটু আগে যে সেটের উপাদান হিসেবে একই উপাদানকে একাধিকবার নেওয়া যায় না, একবার নিতে। মাঝেরটা আমরা কয়বার নিছি, এ এর সাথে একবার মাঝেরটা আসছে, আবার বি এর সাথে একবার মাঝেরটা আসছে। মাঝেরটা তো আমাদের দুইবার নেওয়া হয়ে গেছে, এই জন্য দুইবার না নিয়ে একবার আমরা বাদ দিই। তাহলে বাদ দিব কি, নাম্বার অফ কোনটা, এই যে কমন অংশটা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে হচ্ছে সেট বা কমন, আর বাংলায় বলা হয় উভয় বা দুটি। যদি বলে উভয় বিষয় বা দুটি বিষয়, তখন আমরা বুঝবো এটা হচ্ছে ইন্টারসেকশন। আর যদি বলে যে কোনো একটি বিষয়, যে কোনো একটি মানে এও হতে পারে অথবা বিও হতে পারে, তখন হচ্ছে ইউনিয়ন। বাংলা কথার সাথে যদি আমরা সূত্রের মানগুলো সঠিকভাবে না চিনি,
তাহলে কিন্তু আমাদের মান বসাতে সমস্যা। এ ইউনিয়ন বি মানে এ অথবা বি, এটাকে অন্যভাবে কিভাবে বলবে? যে কোনো একটি, যে কোনো একটি, এও হতে পারে বিও হতে পারে, যে কোনো একটি। আর এটাকে কি বলবে? এ বি উভয়ে বা এ বি দুটি বিষয়ে। তাহলে এটা হচ্ছে সার্বিক সেট, এটা এ সেট, এটা বি সেট, এটা কমন সেট। তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এবার এখানে কি কি আছে ভালো করে খেয়াল করতে হবে। এখানে কি কি আছে? এখানে আসে সার্বিক সেট। এই সার্বিক সেটের ভিতরে এ অথবা বি এর অংশ আছে, এ অথবা বি এর অংশ আছে, আছে না? এই যে এটা এ এর অংশ, এটা বি এর অংশ, এটা কমন অংশ, এইটুকু হচ্ছে এ অথবা বি এর অংশ। আচ্ছা, আর এর বাহিরে যে অংশটা আছে এটা হচ্ছে এ অথবা বি এর অংশ নয়। এই যে প্রাইম দিলাম, প্রাইম পূরক সেট যেটাকে আমরা বলি, এই পূরক সেট মানে হচ্ছে সার্বিক অংশ থেকে, মানে মোট অংশ থেকে যার উপরে প্রাইমটা দিব সে বাদ। তাহলে আমরা এ ইউনিয়ন বি মানে এ অথবা বি এর উপরে প্রাইম দিয়ে দিচ্ছি, মানে সার্বিক থেকে এ অথবা বি বাদ। তাহলে এ অথবা বি বাদ দেওয়ার পরে ফাঁকা যে অংশটা থাকবে সেটা হচ্ছে এটা। সেটা মানে কি? এ অথবা বি নয়। পূরক থাকা মানে হচ্ছে না, এ অথবা বি আছে, এ অথবা বি নাই। যেমন আমরা যদি বলি এ, এ তার মানে এ আছে, আর আমরা যদি বলি এ প্রাইম তার মানে বুঝতে হবে এ নাই। এ মানে হচ্ছে এ আছে, আর এ প্রাইম মানে হচ্ছে এ নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে সার্বিক সেলের ভিতরে কে কে ছিল? এ আর বি ছিল, এ অথবা বি। এখানে সার্বিক সেলের ভিতরে ছিল এ অথবা বি, কিন্তু এখানে সার্বিক সেলের ভিতরে দুটো জিনিস আছে, এ অথবা বি আছে, এ অথবা বি নাই। এখন নাম্বার অফ সার্বিক সেট সমান এ অথবা বি আছে, সেটা আমরা সূত্র এখানে শিখে আসলাম। এ অথবা বি আছে মানে কি? নাম্বার অফ এ মানে এ নিব আমরা, এ এর অংশটা নিব, প্লাস নাম্বার অফ বি, বি এর অংশটা নিব, মাইনাস কমন অংশটা বাদ দিব, এ ইন্টারসেকশন বি। তার সাথে আমরা প্লাস করব, প্লাস কি করব? এই যে এইটুক মানে তো এইটা, তাহলে এর সাথে প্লাস করব হচ্ছে এ নাম্বার অফ এ ইউনিয়ন বি, তার উপরে দেখেন এখানে সার্বিক সেট মানে এ এর অংশ বি এর অংশ, এ এর অংশ বি এর অংশ, শেষ। এখানে সার্বিক মানে এ এর অংশ নিব, বি এর অংশ নিব, কমন অংশ একবার বাদ দিব। কেন? কমন অংশ দুইবার নেওয়া হয়েছে। আর এখানে সার্বিক সেট মানে এ এর অংশ নিব, বি এর অংশ নিব, কমন অংশ বাদ দিব, প্লাস বাহিরের অংশটা নিব, তাহলে আমার সার্বিক সেট। এই তিন ভাবে আমাদের অঙ্কগুলো আসে। ঠিক আছে? এই তিন ভাবে আমাদের অঙ্কগুলো আসে। প্রথমে আগে এই সূত্রগুলো আপনারা ভালো করে পড়বেন, সূত্রগুলো আগে শিখবেন। সূত্র শিখলে দেখবেন আপনার অঙ্ক হয়ে গেছে। এটা এ এর অংশ, এটা বি এর অংশ, এটা ধরেন সার্বিক সেট। আপনি বলবেন স্যার এখান থেকে কি ধরনের অঙ্ক আসে? এখান থেকে অঙ্ক আসে সরাসরি এই যে এরকম আসে এ প্রাইম মাইনাস বি প্রাইম তার উপরে প্রাইম, এটা অ্যান্সার। তা আপনি যদি এখান থেকে একটু চিন্তা করেন নরমালি, যেটা এ সেট এটা বি সেট আছে, এ ইউনিয়ন বি কত? এ ইউনিয়ন বি, তাহলে ইউনিয়ন মানে কি বলছি? কমন এবং আনকমন। তাহলে কমন হিসেবে আমরা কিচ্ছু পাবো না, এ আর বি এর মধ্যে কোনো কিছু কমন নাই, কিন্তু আনকমন হিসেবে আমরা এও নিতে পারবো, বিও নিতে পারবো। তার মানে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ বি দুইটা। এরপরে হচ্ছে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বা ছেদ সেট, এটা মানে হচ্ছে শুধুমাত্র কমন। এটা মানে কি? শুধুমাত্র কমন। হ্যাঁ, আচ্ছা আমি
ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, এই দুটার মধ্যে কোনো কিছু কমন নেই, তাহলে এটাকে লিখতে হবে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে সেটের ভিতরে কোনো উপাদান থাকবে না। এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে ফাই বা ওরি। ফাই অথবা ওরি, এই ফাই অথবা ওরির দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে ইন্টারসেকশন। হ্যাঁ, আবার যদি আমাদেরকে বলা হয় বাদ বিয়োগ এ সেট থেকে বি সেট বাদ, তখন আপনি যেটা করবেন এ সেট নিবেন, আপনি এ সেটটা নিলেন, বি সেটটা বাদ দিয়ে দিলেন। যদি আপনি বি সেট বাদ দিয়ে দেন এখানে, তাহলে কি থাকবে? এ থাকবে। এই যে এ সেটটা নিলেন, সেখান থেকে বি সেট বাদ, তো বি সেটটা যদি নাই, এভাবে যদি আমরা চিন্তা করি আমাদের বি সেট নাই, তাহলে থাকলো কি? এ থেকে যদি বি কে বাদ দিয়ে দেই, তাহলে এই থেকে যাবে। এভাবে যদি আমরা বি সেট থেকে এ সেট কে বাদ দিই, তাহলে কি থাকবে? তাহলে থাকবে হচ্ছে আমরা বি সেটটা নিব প্রথমে, তারপর এটা বাদ দিব। তাহলে এটা বাদ দিলে কে থাকবে? এ বাদ বি কে এভাবেও লেখা হয়, এ বাদ বি, বি বাদ এ, এভাবেও লেখা হয়। এ বাদ বি, এ বাদ বি, বি বাদ এ, বি বাদ এ, একই জিনিস। এইটা সেম, ঠিক আছে? এরপরে যদি আমরা বলি এ প্রাইম, প্রাইম মানে কি শিখালাম? এ নাই, তাহলে এ প্রাইম মানে সার্বিক অংশ থেকে এ বাদ। তাহলে এই টোটাল জায়গা থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, তাহলে কে থাকবে? বি থাকবে। এই যে এ বাদ মানে কে থাকবে? বি। আচ্ছা, তাহলে যদি আমরা বলি বি বাদ, তার মানে সার্বিক অংশ থেকে বিটা বাদ যাবে, থাকবে হচ্ছে এ। এই প্যাটার্নে যেখানে এ আর বি এর উপাদানের মধ্যে কোনো মিল থাকবে না, সেখানে সমাধানটা হবে এই। এখন আমি যদি বলি এই অঙ্ক কিভাবে সমাধান হবে, দেখেন, তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করব। এ প্রাইম মানে সার্বিক থেকে এ বাদ, থাকবে বি। বি প্রাইম, বি প্রাইম মানে সার্বিক থেকে বি বাদ, সার্বিক থেকে বি বাদ গেলে থাকবে এ, তার উপরে প্রাইম। এবার আমরা বি থেকে এ বাদ, তাহলে বি থেকে এ বাদ, এ যদি বাদ করে যায় তাহলে বি থেকে যাবে, তাহলে এখানে হবে বি বাদ এ মানে হচ্ছে বি, আবার তার উপরে প্রাইম। বি প্রাইম মানে কি? বি বাদ, তাহলে যদি আমরা সার্বিক থেকে বিটা বাদ দিই, তাহলে কে থাকবে? এ। তার মানে এ প্রাইম মাইনাস বি প্রাইম, তার উপরে প্রাইম মানে হচ্ছে এ। এই যে এভাবে আপনাকে সমাধান। আচ্ছা, আবার অনেক সময় সংখ্যা থাকে, সংখ্যা এরকম যে a সমান সমান 1 2 3 আর b সমান সমান 4 5 6। দেখেন, আপনি মান দেখেও বুঝবেন a এর মান সম্পূর্ণ আলাদা, b এর মান সম্পূর্ণ আলাদা। তাহলে এই অঙ্কের জন্য সার্বিক সেট কত? 1 2 3 4 5 6, এই হচ্ছে আপনার সার্বিক সেট। তার মানে সার্বিক সেট 1 2 3 4 5 6, এর মধ্যে এ একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3, বি একটা সেট যার উপাদান হচ্ছে 4 5 6। এবার যদি আপনাকে প্রশ্ন করে এ ইউনিয়ন বি কত, এখানে এই অংশ, তাহলে এ ইউনিয়ন বি মানে আপনি বলবেন 1 2 3 4 5 6, কারণ কমন আনকমন সব নিতে হবে। তাহলে এটাকে 1 2 3 4 5 6 সবগুলো উপাদান আপনি বলতে পারেন। আবার যদি আপনাকে বলা হয় এ ইন্টারসেকশন বি মানে কত, তখন আপনি বলবেন যে এ এর উপাদান আর বি এর উপাদানের মধ্যে কোনো মিল নেই, তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। দেখেন, শুধু এ বি ধরে আপনি অঙ্ক করতে পারবেন, এ বি এর যদি মান দেওয়া থাকে তাহলে আপনি অঙ্ক করতে পারবেন। শুধু প্যাটার্নটা মাথায় রাখবেন যে আমার কি করতে হচ্ছে, এ থেকে বি কে বাদ দিতে হচ্ছে। তাহলে আমি এটা নিলাম, নিয়ে বি কে বাদ দিলাম, আমার এ এর কোনো ক্ষতি হবে? হবে না, তাহলে এ থেকে যাবে। বি থেকে এ বাদ, তাহলে এটাকে বাদ দেন, বি এর কোনো ক্ষতি হবে না, তাহলে বি থেকে যাবে। এইভাবে চিন্তা করতে হবে, কমন হলে ফাঁকা সেট। আচ্ছা, এবার যদি আমরা বলি এ থেকে বি বাদ, তাহলে আপনি যদি বি বাদ দেন, অর্থাৎ 4 5 6 কোনো কিছু বাদ দেন, তাহলে কি 1 2 3 কোনো কিছু বাদ করবে? করবে। তাহলে এ এর মধ্যে কে কে আছে? 1 2 3 1 2 3 থেকে। এই বাদের বিষয়টা আপনাদের সেকেন্ড অংশে গিয়ে আরো ক্লিয়ার হবে, কারণ এখানে কোনো কিছু বাদ করছে না, তো এই জন্য বুঝছেন না। যখন বাদ করবে তখন বুঝতে পারবে। এরপরে যদি আমাকে বলা হয় এ প্রাইম, এ প্রাইম মানে কি? সার্বিক থেকে এ বাদ,
সার্বিকে কে কে আছে? সার্বিক, এই যে সার্বিক মাইনাস এ, তাহলে সার্বিকে কে কে আছে? 1 2 3 4 5 6। এবার দেখেন, এবার বিয়োগ করুন 1 2 3 4 5 6, হ্যাঁ। আর বাদ দিতে বলছে কাকে? এ, এ মানে হচ্ছে 1 2 3। এখন আপনি যখন 1 বাদ দিবেন এখান থেকে, এই সার্বিক সেট থেকে 1 বাদ দিবেন, তাহলে এই 1টা বাদ যাবে। 2 বাদ দিবেন তখন 2 বাদ যাবে, 3 বাদ দিবেন তখন 3 বাদ যাবে, তাহলে থাকবে কি 4 5 6। যেটা কমন থাকবে সেটা বাদ যাবে, মানে এখান থেকে বাদ দিচ্ছেন এখানেও আছে, তাহলে এখান থেকে বাদ যাবে। এমন কোন কমন নাই, তাহলে বাদ যাবে না। কমন না থাকলে বাদ যাবে না, কমন থাকলে বাদ যাবে। 1 বাদ দিচ্ছেন, এখানে 1 আছে, তাহলে কমন পড়ে গেছে, বাদ। 2 বাদ দিচ্ছেন, এখানে 2 আছে, কমন পড়ে গেল, বাদ। যদি কমন না থাকে তাহলে বাদ যাবে, এরকম ভাবে পড়েছে। এটা হচ্ছে যখন এ এবং বি সম্পূর্ণ আলাদা আলাদা হবে, তাদের মান সম্পূর্ণ আলাদা হবে, তাদের অঙ্ক সম্পূর্ণ। একটা অংশ ছিল, বি এর একটা অংশ ছিল, আর মাঝে একটা কমন অংশ ছিল। তো এখানে ব্যাপারটা কি হবে একটু খেয়াল করেন। এখানে যেটা হবে, ধরেন এটা 1, এ এর মান 1 2 3 4, তাহলে এ সেট তার মান হচ্ছে 1 2 3 4, হ্যাঁ। আর বি একটা সেট, বি সেট তার মান কত? 5 6। আসলে কি 5 6? 5 6। বি সেটের মান হচ্ছে 3 4 5 6। আর সার্বিক সেট মানে কি? সার্বিক সেট মানে হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে সার্বিক সেট 1 2 3 4 5 6 এর মধ্যে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, বি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6। এই এর বাহিরে কোনো উপাদান নেই, যা আছে এ আর বি এর মধ্যে আছে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এ ইউনিয়ন বি কত, এ ইউনিয়ন বি কত, তাহলে আপনি প্রথমে কমন নেবেন। কমনটা কি? 3 4। আর আনকমন কি? 1 2 আর হচ্ছে 5 6। তাহলে কমন আনকমন নিলে আমাদের সার্বিক সেট। যদি আপনাকে বলা হয় এ ইন্টারসেকশন বি নেন, এ আর বি এর মধ্যে কমন অংশটা নেন, তাহলে কমন অংশ কি নেবেন? 3 আর 4। এই যে 3 4 3 4 কমন, 3 4 3 4 কমন। আচ্ছা, যদি আপনাকে বলা হয় এ সেট থেকে বি সেট বাদ দেন, তাহলে আপনি প্রথমে এ সেট লেখেন। এ সেট কত? 1 2 3 4। এরপর আপনি বাদ দিবেন, কি বাদ দিবেন? বি সেট 3 4 5 6। তাহলে আমি যেটা বলছি, এবার আপনি একটু নরমালি চিন্তা করেন, চিত্রটার দিকে তাকান। আমি যদি এ সেট থেকে বি সেটটা বাদ দিই, বি সেট বাদ দেওয়া মানে এটা বাদ, এটা বাদ, এটা বাদ। এই যে বি সেটটা বাদ দিলাম, এ সেটেরও কিছু কিছু উপাদান বাদ পড়ে গেল, 3 4। কেন বাদ করলো? কারণ তারা এ সেটের মধ্যেও ছিল, বি সেটের মধ্যেও ছিল। বি কে পুরোটাকেই যখন বাদ দিচ্ছি তখন তারাও বাদ করতে বাদ। 5, এখানে 5 নাই, তার মানে বাদ যাওয়ার কিছু নেই। 6, এখানে 5 6 বাদ দিলাম, তো এ থাকবে, আর কেউ থাকবে না। এ থাকবে, বি থাকবে, এ থাকবে, বি থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা বলি এ প্রাইম, তার মানে সার্বিক থেকে এ বাদ। সার্বিক মানে 1 2 3 4 5 6। এই সার্বিক থেকে আমরা এ বাদ দিব, তাহলে এ বাদ দিলে আমাদের বাদ যাবে হচ্ছে 1 2 3 4। তাহলে আমি কি বলছি? কমন গুলো বাদ, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখানে থাকবে কত? 5 6। এই যে সার্বিক থেকে এ বাদ মানে হচ্ছে এ প্রাইম, তাহলে অ্যান্সার কত হবে? 5 6। এটা হচ্ছে যখন এ আর বি এর মধ্যে শুধু কমন থাকবে, তখন অঙ্কগুলো এই প্যাটার্নে আসে। সবাই একটু দেখে নেন। b
মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটার অঙ্কটা কেমন হবে? অঙ্ক হবে এরকম যে 50 জনের মধ্যে 50 জনের মধ্যে ইংরেজি 25, ইংরেজি 35, বাংলা ও ইংরেজি 25 জন কথা বলে। তাহলে 50 জন লোকের মধ্যে ইংরেজিতে 35 জন আর বাংলা ও ইংরেজিতে 25 জন কথা বলে। এরপরে বলবে প্রত্যেকে যে কোনো একটি ভাষায় কথা বললে বাংলায় কথা বলে কতজন? এইভাবে আপনাকে প্রশ্ন দিবে যে 50 জনের মধ্যে, মানে টোটাল হচ্ছে 50, এই যে টোটাল হচ্ছে 50, ইংরেজিতে কথা বলে 35 জন, তাহলে এটা আমরা ইংরেজি ধরলাম 35, বাংলা ও ইংরেজিতে 25 জন, বাংলা ও ইংরেজি মানে কি উভয় বিষয়ে 25 জন, তাহলে এখানে মাইনাস হচ্ছে 25 জন কথা বলে। এরপরে যে কথা বলছে ইম্পর্টেন্ট, প্রত্যেকে যে কোনো একটি ভাষায় কথা বলে। প্রত্যেকে যে কোনো একটি ভাষায় কথা বলে মানে কথা বলে না, বাংলা বা ইংরেজিতে কথা বলে না এরকম কেউ নেই, ওই যে বাহিরের কেউ নেই। বাহিরে কেউ যদি না থাকে তাহলে বাংলা ভাষায় কথা বলে কতজন? যে বাংলা ভাষায় কথা বলে x সমান 35 থেকে 25 বাদ দিলে 10, এই 10 এর পাশে এসে মাইনাস হবে, তার মানে 40। তাহলে 50 জনের মধ্যে ইংরেজিতে কথা বলে 35, বাংলা ইংরেজি উভয় কথা বলে 25, প্রত্যেকে যে কোনো একটি ভাষায় কথা বলে, তার মানে কথা বলে না এরকম কেউ নাই, এই জন্য এই সূত্র ব্যবহার হবে। যেহেতু বাহিরেরটা নাই, মানে মেইন কথা হচ্ছে আমরা যদি ব্রেন চিত্র আঁকাই এইটা আর এইটা, হ্যাঁ বাংলায় কথা বলা আছে, ইংরেজিতে কথা বলা আছে, কিন্তু যে বাহিরের যে অংশটা এখানে কেউ নাই। তাহলে ব্রেন চিত্রটা কেমন হবে? শুধু বাংলায় আর ইংরেজিতে কথা বলতে পারে, এই বাহিরের অংশটা থাকবে। এই হচ্ছে সব। এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথার জন্য আপনার বুঝতে হবে যে এখানে আসলে সূত্রটা এইটুকু হবে, এর বাহিরের সূত্রটুকু হবে। তাহলে বাংলায় কথা বলতে পারে কতজন? বাংলায় কথা বলতে পারে 40। এই ধরনের অঙ্ক আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে, যেখানে ওই বাহিরের অংশে কেউ থাকবে না। ঠিক আছে? যেমন যদি ফুটবল খেলে, ক্রিকেট খেলে হয়, মাঝেরটা হবে উভয় খেলা খেলে, কারণ বাহিরে কারা থাকবে? যারা কোনো খেলাই খেলে না। এই যখন অঙ্কে কোনো খেলাই খেলে না এরকম কেউ থাকবে না, তখন এটা হবে হচ্ছে এই সূত্র। আর যখন কোনো খেলাই খেলে না থাকবে তখন সেটা হবে 3 নাম্বার সূত্র। আমরা সেই প্যাটার্নে এবার যাব। এবার হচ্ছে আমাদের প্যাটার্ন 3, আর একটু ক্লিয়ার হবে এবার। তাহলে এবার আমাদের এ এর অংশ থাকবে, এবার আমাদের বি এর অংশ থাকবে, এ বি এর মধ্যে কমন অংশ থাকবে, আর বাহিরে একটা অংশ থাকবে যেটা এ অথবা বি নয়। তাহলে আমাদের সূত্র কি ছিল? নাম্বার অফ সার্বিক সেট মানে হচ্ছে এ এর অংশ, এই যে এ এর অংশ যোগ বি এর অংশ, সেখান থেকে কমন অংশটা বাদ, এ ইন্টারসেকশন বি, সেখান থেকে বাহিরেরটা আবার যোগ হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি তার উপরে প্রাইম। তাহলে এটা হচ্ছে মোট, সে ধরেন আমরা এটা বাংলায় পাস, এটা ইংরেজিতে পাস, এটা উভয় বিষয়ে পাস, এটা কোনোটিতেই পাস নয়। এই কোনোটি নয় এরকম আগের অঙ্কে ছিল না। আগের অঙ্কে কি বলছিল? প্রত্যেকে যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে। আগের অঙ্কে বলছে প্রত্যেকে যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে, মানে কথা বলতে পারে না এরকম বলছিল। এই জন্য শেষের অংশটা সূত্রে ছিল না। এবার এখন আমরা যে অঙ্কগুলো করবো সেখানে শেষের অংশটা থাকবে। ঠিক আছে? তবে তার আগে আমরা একটু বেসিক অঙ্ক করে দেখি।
এখানে বেসিক অঙ্ক কেমন? আমরা পেলাম সার্বিক সেট 1 2 3 4 5 6 7 8। এবার বললো এ সেটের মান হচ্ছে 1 2 3 4, বি সেটের মান হচ্ছে 3 4 5 6। দেখেন এ সেট অথবা বি সেটের মধ্যে কিন্তু 7 8 9। তাহলে এটা যদি আমরা একটা ভেন চিত্র আঁকি এই অঙ্কের, কেমন হবে ব্যাপারটা দেখেন। এটা হচ্ছে এ এর অংশ, এটা বি এর অংশ। তাহলে আমরা লিখবো 1 2 3 4 5 6। এ এর মধ্যে কে কে থাকবে? 1 2 3 4। বি এর মধ্যে কারা থাকবে? 3 4 5 6। আর 7 8 কোথায় থাকবে? বাহিরে। এই যে 7 8 এরা থাকবে বাহিরে। এই হচ্ছে সার্বিক অবস্থা। তাহলে আমাকে যদি এবার বলে এ ইউনিয়ন বি করো, তাহলে এ বি এর মধ্যে কে কে আসবে? 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে। 7 8 কিন্তু এবার আসবে না, কারণ 7 8 কিন্তু এ অথবা বি এর মধ্যে না। এ ইউনিয়ন বি মানে কি? এ অথবা বি নিতে পারবেন, এ অথবা বি এর বাইরে যারা আছে তাদেরকে নিতে পারবেন না। এরপর হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কমন অংশগুলো দেখবো। তাহলে কি কি দেখবো? 3 4। তাহলে শুধু কমনটা আমরা নিব 3 4। ঠিক আছে। এবার যদি আমরা বলি এ থেকে বি বাদ, তাহলে এই যে এ থেকে বি টা বাদ দিবেন, 1 2 থাকবে। দেখেন কোথাও কিন্তু 7 8 আসতেছে। 7 8 এর জায়গাটা সম্পূর্ণ ভিন্ন। 7 8 কখন আসবে জানেন? যখন আপনাকে প্রশ্ন করা হবে এ প্রাইম মানে কত। এ প্রাইম মানে সার্বিক অংশ থেকে এ বাদ দিবেন। তাহলে সার্বিক অংশে কে কে আছে বলেন? সার্বিক অংশে আছে হচ্ছে সার্বিক অংশে আছে কে কে? সার্বিক অংশে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এবার সেখান থেকে আপনি বাদ দিবেন হচ্ছে এ। এ বাদ দিলে বাদ যাবে 1 2 3 4। তাহলে 1 2 3 4 যদি বাদ দেন তাহলে 1 বাদ, 2 বাদ, 3 বাদ, 4 বাদ। এবার কত থাকবে? 5 6 7 8। ঠিক আছে। এবার এই যে এ বাদ দিলে কি থাকবে? 5 6 7 8। এটা হচ্ছে এই সার্বিক সেট থেকে এ বাদ দিলে থাকবে 5 6 7। এই যে যখন আপনার অঙ্কে এখন চারটা পোরশন থাকবে, এ এর অংশ, বি এর অংশ, উভয়ের অংশ কোনটি নয়, তখন এই প্যাটার্নে সেটের অঙ্ক আসবে। সেটের অঙ্কগুলো তখন এরকম হবে। আর সূত্রের অঙ্ক কেমন হবে আমরা দেখব। তার আগে এটা আপনারা একবার দেখে নিন। জনের মাঝে বাংলায় পাস 94, গণিতে 80 এবং উভয় বিষয়ে 75 জন পাস। উভয় বিষয়ে ফেল কত? ঠিক আছে। সূত্র কি? নাম্বার অফ সার্বিক সেট সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ এ ইউনিয়ন বি তার উপরে প্লাস। তাহলে মোট হচ্ছে 100 জন। এটা হচ্ছে টোটাল। এ মানে আমরা ধরি বাংলায় পাস 94, বি মানে আমরা ধরি গণিতে পাস 80, ইন্টারসেকশন মানে কমন উভয় বিষয়ে পাস করেছে 75 জন। আর এটা যদি উভয় বিষয়ে পাস হয় এটা হচ্ছে উভয় বিষয়ে পাস নয়। উভয় বিষয়ে পাস নয় মানে উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে ফেল কত? x। তাহলে মোট বাংলায় পাস, গণিতে পাস, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল। এরকম যদি এটা এরকম হতো, মোট ফুটবল খেলে, ক্রিকেট খেলে, উভয় খেলা খেলে, কোনো খেলাই খেলে না। ঠিক আছে। তাহলে x এর মান কত আসবে? x এর মান আসবে হচ্ছে 100 - 99 মানে 1।
এভাবে আমরা সেলের সাহায্য করবো। এই অঙ্ক আমরা ভেন চিত্রের সাহায্যেও করতে পারবো। টোটাল হচ্ছে 100 জন, এর মধ্যে এই অংশে থাকবে বাংলা 94, এইটুকের মধ্যে বাংলার 94 জন থাকবে, আবার এইটুকের মধ্যে গণিতের 80 জন থাকবে। তো প্রথমে আমরা টোটাল সংখ্যা লিখবো, বাংলা লিখবো, গণিত লিখবো। লেখার পরে আমরা ভেন চিত্র কিভাবে আঁকাবো দেখেন। সবার আগে উভয় বিষয়ে পাস করেছে কয়জন সেটা লিখবো। তাহলে উভয় বিষয়ে পাস করেছে 75। তাহলে এই ভেন চিত্রে এই অংশ আর এই অংশ মিলে 94 হওয়ার কথা, কারণ এই পুরোটা হচ্ছে বাংলার অংশ, এই পুরোটা হচ্ছে বাংলার অংশ। তো বাংলার অংশের 94 জনের মধ্যে যদি এখানে 75 জন থাকে, তাহলে 94 থেকে 75 বাদ দিলে বাকি 19 জন থাকবে এই অংশে, এই অংশে। এখানে 19 জন, এখানে 75 জন, দুটো যোগ করলে হবে 94। আচ্ছা, তাহলে এই পুরো অংশটাও থাকবে 80। 80-র মধ্যে এখানে যদি 75 থাকে, এখানে থাকবে 80 বিয়োগ 75, তার মানে এখানে থাকবে 5। এখন দেখেন এই অংশটার নাম কি? এই অংশের নাম হচ্ছে গণিতে পাস, বাংলায় ফেল। কারণ বাংলায় যারা পাস তারা এর মধ্যে থাকবে, তাহলে এখানে যারা থাকবে তারা বাংলায় পাস না, তারা শুধু গণিতে পাস। তাহলে এই জায়গাটার নাম আমরা বলতে পারি শুধু গণিত, শুধু গণিত। এই জায়গাটার নাম আমরা বলতে পারি যে গণিতে পাস, গণিতে পাস কিন্তু বাংলায় ফেল। ঠিক আছে, গণিতে পাস মানে গণিত আছে, গণিতে পাস মানে গণিত আছে, আর বাংলায় ফেল মানে বাংলা নাই। এই যে এইভাবে আমরা লিখতে পারি। আবার আমরা এটাকে লিখতে পারি এম বাদ বি, এইভাবেও লিখতে পারি। এম থেকে বি বাদ, এম থেকে যদি আমরা বি বাদ দিই তাহলে আমরা এটা পাবো। এম আছে বি নাই, তাহলে আমরা এটা পাবো। শুধু এম বললে আমরা এটা পাবো, এম পাস কিন্তু বি ফেল, এটা বললে আমরা এই অংশটা পাবো। সেম ভাবে এটাও তাই, এইটার নামগুলো এরকম হবে। কি হবে? বি মাইনাস এম, বাংলা আছে গণিত নাই। তারপরে আমরা বলতে পারবো যে বাংলা আছে গণিত নাই। তারপরে আমরা বলতে পারবো শুধু বাংলা, শুধু বাংলা। অনেক কিছু শেখার আছে আসলে। এখানে হচ্ছে বাংলায় পাস, বাংলায় পাস কিন্তু গণিতে ফেল, অনেক নামে এটাকে আমরা ডাকতে পারি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে শুধু বাংলা, এটা হচ্ছে শুধু গণিত, এটা হচ্ছে উভয় বিষয়। আর এই বাহিরেরটার নাম কি? কোনটি না। তাহলে দেখেন আমরা যদি এখানে মোট ছাত্র হিসাব করি, এখানে 19 জন আছে, এখানে 75 জন আছে, মানে 94, এখানে আছে 5 জন। তাহলে 5 আর 75 80 আর 19 99, কিন্তু আমার ছাত্র হওয়ার কথা 100 জন। তাহলে এই একজন আছে বাহিরে, বাহিরে যে আছে সে কোনো বিষয়ে পাস করেনি, তার মানে উভয় বিষয়ে ফেল। এই যে আমি ভেন চিত্র থেকেও বের করতে হচ্ছে। ভেন চিত্রের একটা বিশেষ সুবিধা আছে। যদি আমাকে এখানে প্রশ্ন করছে যে উভয় বিষয়ে ফেল কত, আমি অ্যান্সার সহজে বের করছি। আমাকে যদি প্রশ্ন করতো শুধু গণিতে পাস কত, তখন আমার ভেন চিত্র সুবিধা হতো যে শুধু গণিতে পাস হচ্ছে 5 জন। যদি বলে শুধু বাংলায় পাস কত, শুধু বাংলায় পাস হচ্ছে 19 জন। এরকম যদি শুধু বাংলা শুধু গণিত নিয়ে প্রশ্ন করে, তখন আমার জন্য ভেন চিত্রটা সহজ। এই জন্য আপনাদেরকে আমি সূত্র শিখাই দিলাম, ভেন চিত্র শিখাই দিলাম। ভেন চিত্রটা আমি আরেকবার ব্যাখ্যা করছি। প্রথমে টোটাল, বাংলার অংশ, গণিতের অংশ। এবার উভয় বিষয়ে কত সেটা আগে লিখতে হবে। লেখার পরে এই 94 থেকে এই উভয় অংশটা বাদ দিলে আমরা এটা পাবো, আর এই 80 থেকে এটা বাদ দিলে আমরা এই অংশটা পাবো। এরপরে এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, চারটা অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই চারটা যোগ করলেই টোটাল সংখ্যা। তাহলে এখানে ব্যাপারটা এরকম যে 5 প্লাস 75 প্লাস 19 প্লাস x সমান সমান 100, x সমান সমান 1। এখানে হিসাবটা হচ্ছে এই, আর এটা হচ্ছে সূত্র। সবাই ভালো করে দেখেন, আমরা আরেকটা অঙ্ক করবো এই নিয়ম।
আপনাদের প্রিলির জন্য মোটামুটি সূত্র শিখলে হয়, কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন যেন ভেঞ্চিত্রটাও শেখার। যেমন 30 জন ছাত্রর মধ্যে 18 জন ফুটবল, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না, উভয় খেলা খেলে কতজন? তাহলে সূত্রটি লিখবো 30 জন, টোটাল হচ্ছে 30 সমান সমান ফুটবল খেলে 18 জন যোগ 14 জন ক্রিকেট খেলে বিয়োগ উভয় খেলা কতজন খেলে আমরা জানি না x যোগ কিছুই খেলে না 5 জন। আমাদের সূত্রটা এরকম ছিল না, নাম্বার অফ a নাম্বার অফ b মাইনাস নাম্বার অফ a ইন্টারসেকশন b প্লাস a। তার মানে ফুটবল খেলে ক্রিকেট খেলে উভয় খেলা খেলে কিছুই খেলে। এবার উভয় খেলা কতজন খেলে সেটা দেওয়া নেই, কিন্তু কোন খেলায় খেলে না বা উভয় খেলা খেলে না কতজন সেটা দেওয়া আছে। আগের বার এটা দেওয়া ছিল এটা দেওয়া ছিল না, এবার এটা দেওয়া আছে এটা দেওয়া নেই। একইভাবে আপনারা করবেন x সমান সমান আসবে হচ্ছে 7। আর যদি ভেনচিত্র দিয়ে করেন টোটাল হচ্ছে 30 জন, এইটা হচ্ছে ফুটবল 14 জন, এইটা হচ্ছে ক্রিকেট, ফুটবল হচ্ছে 18 জন, ক্রিকেট 14, কিছুই খেলে না 5 জন, মানে বাহিরে আছে 5 জন। এবার উভয় খেলা খেলে কতজন? যেহেতু আমরা জানি না উভয় খেলা কতজন খেলে, এটা আমরা ধরবো x, কিন্তু সবার আগে আমরা মাঝেরটা পূরণ করব। সবার আগে আমরা মাঝেরটা পূরণ করব। তাহলে এখানে কতজন থাকবে? 18 জন থেকে x বাদ, 18 মাইনাস x। এখানে কয়জন থাকবে? 14 মাইনাস x। অর্থাৎ টোটাল থেকে x বাদ দিলে এখানে থাকবে, টোটাল থেকে 18 থেকে x বাদ দিলে এখানে থাকবে। এটা হচ্ছে শুধু ক্রিকেট, শুধু ফুটবল, উভয় খেলা খেলে কোনোটাই খেলে না। এবার আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে এই অংশ 14 মাইনাস x প্লাস এই অংশ x প্লাস এই অংশ 18 মাইনাস x প্লাস এই অংশ, এই চারটা অংশ যোগ করলে মোট স্টুডেন্ট হবে মানে 30 জন। তাহলে এখান থেকে x এর ক্যালকুলেশন করে মান আসবে 7। দেখেন ভেলচিত্র কেন শিখছিলাম? বলছেন সব মান বের করা যায়। x এর মান যদি 7 হয়, এটা 7 হলো, এখানে 14 মাইনাস 7 তার মানে এটার মান আসবে 7, এটা 18 মাইনাস 7 তার মানে এখানে আসবে 11। দেখেন 7 7 14, 14 আর 11 25, 25 আর 5 30। তার মানে আমার অঙ্ক ঠিক আছে কিনা আমি অ্যানসার থেকে বুঝতে পারবো। এটা হচ্ছে ভেলচিত্রের অঙ্ক, যে x এর মান 7, তাহলে 14 থেকে 7 বাদ দিলে 7, 18 থেকে 7 বাদ দিলে 11 আর 5, এখানে হবে 7 জন, এখানে 7 জন, 14 জন, এখানে 11 জন, 25 জন আর 5 জন 30 জন। তার মানে আমি ভেলচিত্র থেকে বলতে পারবো আমার অঙ্কটা সঠিক আছে। তারপরে আমি বলতে পারবো শুধু ক্রিকেট খেলে কতজন, তারপরে আমি বলতে পারবো শুধু ফুটবল খেলে কতজন। মানে এখানে হচ্ছে সূত্র দিয়ে অঙ্ক করলে যদি নরমাল ভাবে সূত্রের জিনিসগুলো চায় তাহলে সূত্র সহজ, কিন্তু যদি আদার্স ইনফরমেশন চায় যে শুধু ক্রিকেট খেলে কতজন, শুধু ফুটবল খেলে কতজন, তখন কিন্তু ভেনচিত্রটা সুবিধা। এই জন্য আপনি চুজ করবেন যে আপনি কোনটা শিখবেন। দুটো শিখলে বেশি ভালো, যখন যেটা সুবিধা হয় ব্যবহার করবেন। এখানে যেমন এটা শুধু ক্রিকেট, এটা হচ্ছে শুধু ফুটবল। হ্যাঁ, অনেক সময় একটা মজার প্রশ্ন করে, প্রশ্নটা কি? শুধুমাত্র একটি খেলা খেলে কতজন? শুধুমাত্র একটি খেলা খেলে কতজন, মানে একটি করে খেলা খেলে। তাহলে একটি খেলা মানে সে যদি শুধু ক্রিকেট খেলে সে একটি খেলা খেলে, সে যদি শুধু ফুটবল খেলে সেও কিন্তু একটি খেলাই খেলে। এখানে শুধু ফুটবল 11 জন, শুধু ক্রিকেট 7 জন, মানে শুধু একটা খেলা খেলে হচ্ছে 18 জন। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে। তো সূত্র থেকে সেটা বের করা কঠিন, ভেনচিত্র থেকে সেটা বের করা সহজ। তাহলে শুধু ক্রিকেট খেলে 11 জন, শুধু ক্রিকেট খেলে 7 জন, শুধু ফুটবল খেলে 11 জন, আর শুধুমাত্র একটি করে খেলা খেলে 18 জন, আর উভয় খেলা খেলে 7 জন, কিছুই খেলে না 5 জন। বিভিন্ন ভাবে আমরা ইনফরমেশন গুলো বের করতে পারবো।
এই হচ্ছে আমাদের সেট। এখানে আপনাদেরকে যা যা বোঝানো হয়েছে আপনারা সেই ইনফরমেশন গুলো ভালো করে শিখবেন। আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে, আপনারা যেহেতু প্রিলিমিনারি একসাথে প্রিপারেশন নেন, 3টা বিষয়ের অঙ্ক, যে বাংলা, ইংলিশ, অঙ্ক আসলে কি করবো স্যার, ফুটবল, ক্রিকেট, হকি থাকলে কি করবো, সেটা আপাতত প্র্যাকটিস করার দরকার নাই। ওটা রিটেনের বিষয়, রিটেন ছাড়া সাধারণত 3টা বিষয় আসে না। যখন রিটেনের ক্লাস করবেন তখন ইনশাল্লাহ 3টা বিষয় শিখবেন, ঠিক আছে? আপাতত 2টা বিষয়কে খুব ভালো করে শিখবেন। এটা আমার ফেসবুক আইডি, যে কোনো প্রয়োজনে আপনারা ফেসবুকে নাম দিতে পারেন। কন্ডিশন গতকালকে বলে দিছি, ক্লাস অফিস থেকে আপনার কাছে থাকলে আপনি অঙ্কটা লিখে দেন, আমি করে দিচ্ছি। অঙ্কগুলো বুঝে কষ্ট করে ক্লাস দেখে দেন, রেকর্ড আপনারা সব বারবার যে দেখেন কনফিডেন্স, আপনারা এত নিষেধ করার পরে ভিডিওগুলো রাখতে চাচ্ছেন না কেন জানেন? কারণ যাতে আপনাদের ক্লাস করার আগ্রহ তৈরি হয়। দেখেন রেকর্ড করে নিব, তখন আমি আজকে সেটের ক্লাস নিছি না, আমি যদি আজ থেকে 2 মাস পর আবার সেটের ক্লাস নিই, কিছু না কিছু নতুন শিখব, এটা আপনাদের লাভ। কিন্তু আপনারা যদি রেকর্ডই বারবার দেখতে থাকেন 2 মাস, আপনারা কিন্তু সেম কথা করতেন, তখন কি হইতো? রেকর্ড নর্মাল পড়াশোনা অফিস রুমের ভাড়া চলতেছে, এই যে ক্লাসরুমে আমি ক্লাস নিচ্ছি, এই ভাড়া তো আমরা দিতেই আছি। এখন সরকার নিষেধ করলে তো আমাদের কোনো রেকর্ড থাকবে না। আপনি বলবেন ঠিক আছে রেকর্ড ছাড়াই দেখবো, আমি কিভাবে পারি, আমি লাইভে ক্লাস করবো।